আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প শ্রী অমলচন্দ্র চক্রবর্তীর লেখা ডাইনি। আজকের গল্পটি সত্য ঘটনা অবলম্বনে। সাঁওতাল পরগনার একটা ছোট্ট গ্রাম। অসমান পথ দিয়ে আমার সাইকেল ছুটে যায় আর আশেপাশের ছোট ছোট ছেলেমেয়ের কৌতূহলী দল জমে ওঠে। তারা সাহেব দেখছে কদাচিৎ, কাজেই সাহেবের বেশে আমাকে দেখতে পেয়ে তারা আনন্দে অভিনন্দন জানায়। বলে, ওরে সাহেব এসেছে রে, দেখবি, আয় আয় আয়। এমনি কৌতূহলের মধ্যেও আমাকে ছুটতে হলো প্রায় 40 মিনিট। তারপর আমার গন্তব্যস্থল কাদারগ্রাম নামে একটা স্কুলে। তার ফটকে গিয়ে যখন পৌঁছালাম বেলা তখন পড়ে এসেছে, কিন্তু ঘড়িতে 4টে তখনও বাজেনি। সাঁওতালি স্কুলের হেডমাস্টার, নাম তার হাসদা। সাইকেলের টুং টাং শব্দ শুনেই সে বাইরে বেরিয়ে এলো আর আমাকে সাদরে অভ্যর্থনা করে বলল, স্যার আসুন, ভেতরে আসুন স্যার, বসুন। আপনি যে স্কুল পরিদর্শন করতে আসবেন এ খবর আমি আগেই পেয়েছি, তাই আমরা এখনো বসে আছি আপনার জন্য। আরও গুটি কয়েক শিক্ষক হাসদাকে অনুসরণ করে এসেছিল। তাদেরই একজন আমার সাইকেলটির ভার গ্রহণ করলো। আমি হাসদার সঙ্গে সঙ্গে স্কুলের অফিস ঘরে গিয়ে উপস্থিত হলাম। একটা থমথমে নির্জন ভাব যেন সারা স্কুলটাকে ছেয়ে রেখেছে। শিক্ষক মোটে 5-6 জন, কিন্তু ছেলেরা কই? একটা ছেলেকেও দেখা গেল না। একটু বিস্মিত হয়ে হাসদাকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি হাসদা, তোমার স্কুলের ছেলেরা কই? শিক্ষক হলেও হাসদার বয়স বেশি নয়, 22-23 হবে। আমার সাথে অনেক দিনের পরিচয়। তাছাড়া আমার বয়স ওর থেকে বেশি বলে তুমি বলেই সম্বোধন করছি। হাসদা বলল, 2-1 জন যারা এসেছিল তারা 4টে বাজার আগেই চলে গেছে স্যার। আমি একটু রাগত স্বরে বললাম, রোজই কি এরকম হয়, না এই দুর্গম অঞ্চলে স্কুল বলে আর কেউ দেখাশোনা করে না বলে সবাই মিলে তোমরা ফাঁকি দিচ্ছ? হাসদা বলল, না স্যার, আজ একটা বিশেষ কারণ ঘটেছে, তাই সব বলবো আপনাকে। আগে পাঠশালার খাতাপত্র দেখুন, কাল না হয় আবার পাঠশালা দেখবেন। পাঠশালার কাজ শেষ করে বেরিয়ে পড়লাম। হঠাৎ আকাশের এক কোণ থেকে খানিকটা মেঘ যেন সারা আকাশে ছড়িয়ে পড়েছে। আমায় যেতে হবে এ গ্রাম থেকে আরও 2 মাইল দূরে আর এক গ্রামে। হাসদা বলল, এখন আর ও গ্রামে যাবেন না স্যার, রাস্তা ভালো নয়, তাছাড়া আকাশের অবস্থা খুব খারাপ। আজ রাতটা এখানে থাকুন, কাল আবার পাঠশালা দেখে তারপরে চলে যাবেন। অগত্যা আমিও তাই ভাবলাম এবং সেটাই করলাম। অগত্যা হাসদার বাড়ির দিকে রওনা হলাম। পথে হাসদা বলল, স্যার, আপনি পাঠশালা দেখবেন খবর দিয়েছিলেন, তা সত্ত্বেও ছেলে মেয়েদের রাখতে পারলাম না, ওদের বাড়ির লোক এসে জোর করে নিয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তারা কি পাঠশালা ভেঙে দিতে চায়? হাসদা বলল, না স্যার, ভারী দুর্ঘটনা ঘটেছে আজই বিকেলে। মংলু কিস্কুর ছেলেটা হঠাৎ মারা গেছে। সবাই বলছে ওর উপরে নাকি ডাইনি ভর করেছিল। আমি বললাম, এ সমস্ত কুসংস্কার তোমরা এখনো মানো? হাসদা একটু চুপ করে থেকে তারপর বলল, না মানাই তো উচিত স্যার, কিন্তু অনেক সময় না মেনেই বা উপায় কি? ডাইনিরা সব কিছু করতে পারে, কখন যে কার অনিষ্ট করবে তা কেউ বলতে পারে না। আমি একটু বিরক্ত হয়ে বললাম, অনিষ্ট করবার সম্ভাবনা দেখা দিলে যাকে ডাইনি বলে তোমাদের সন্দেহ করেছ তার উপর নজর রাখলেই তো পারো, তারপর সুযোগ বুঝে তাকে ধরে নেওয়া যাবে।
হাসদা আমার কথায় বাধা দিয়ে বলল, মনে মনে সবাই ডাইনিকে ঘেন্না করলেও সামনাসামনি যেতে কেউ সাহস পায় না স্যার, এমনকি গায়ের মোড়ল সুজন মাঝিও না। আমি অবাক হয়ে বললাম, কেন? ডাইনিরা রাতে নাকি পথে পথে ঘুরে বেড়ায়, তখন তাদের সামনে কেউ পড়লে তার নাকি রক্ষে নেই। মংলুর ছেলে নাকি এমনি কোনো এক ডাইনির নজরে পড়েছিল, তার ফলে কাল রাতে হঠাৎ সে অসুস্থ হয় আর আজ বিকালেই সে মারা যায়। কথাগুলো শুনে আমি বিরক্ত হলাম, কিন্তু চুপ করে রইলাম। ভাবলাম এদের বোঝানো নিরর্থক। একটু রাগও হলো। ভাবলাম কোথায় ছাত্রদের কুসংস্কার মুক্ত করে তুলবে তা না, এরা নিজেরাই অন্ধবিশ্বাস স্থাপন করে বসে আছে। যাই হোক, স্থির করলাম রাতে গল্পগুজবের মধ্যে যতটা সম্ভব মংলুর ছেলের আকস্মিক মৃত্যুর কারণ জানব, আর ডাইনি সম্বন্ধে হাসদার মিথ্যে ধারণাটা দূর করব। পাঠশালা থেকে হাসদার বাড়ি অনেকটাই দূর। যেতে যেতে সন্ধে হয়ে গেল। সারা আকাশ গাঢ় মেঘে ছেয়ে গেছে। হঠাৎ হাসদা বলল, এতক্ষণে বোধ হয় ছেলেটার কবর দেওয়া হয়ে গেছে। কথাটা বলে একটু যেন জোরেই পা চালালো হাসদা। আমি মনে করলাম হয়তো বৃষ্টি আসবে, সেজন্য হাসদা তাড়াতাড়ি করছে। আমরা দুজনেই পথ চলছি। গত বছরও এ গ্রামে আমি এসেছিলাম, কিন্তু এবার একটা পার্থক্য লক্ষ্য করলাম। এ সময়টা সাঁওতালদের মাদল বাজানো সুর হয়। দূর থেকে ওদের হই হল্লার আওয়াজ শুনতে পাওয়া যায়। দল বেঁধে সবাই এক এক জায়গায় জমা হওয়ার জন্যে গ্রামের রাস্তা দিয়ে রওনা হয়, কিন্তু আজ একটা লোককেও পথে দেখতে পেলাম না। সব যেন কেমন নিঝুম। হাসদার বাড়ি পৌঁছানোর পর বাইরের ঘরে আমার থাকার ব্যবস্থা করে দিয়ে সে ভেতরে চলে গেল। খানিক পরে কেরোসিনের একটা ডিবে জ্বালিয়ে হাসদা হাজির হলো। আকাশে হঠাৎ করে চোখ ঝলসানো এক বিদ্যুৎ চমকে উঠল। সাথে সাথে ভয়ানক মেঘের ডাকও শোনা গেল। কোথাও বুঝি বাজ পড়ল। এবার শুরু হলো মুষলধারে বৃষ্টি। রাতের খাওয়া দাওয়া শেষ হলো। একজন বুড়ো লোক এসে আমার বিছানা পেতে দিল, আর হাসদা শুরু করলো একটা হাতুড়ি দিয়ে জানলায় পেরেক ঠুকতে। এই ছোট্ট ঘরে সব জানলা বন্ধ করলে যে দম আটকে মারা যাব ভাবছি আর বিরক্ত হচ্ছি। হাসদা আর একটা জানলার কাছে যেতেই আমি বললাম, এটা কি করছো হাসদা? এভাবে সব দরজা জানলা বন্ধ করলে তো মানুষ দম আটকে মারা যাবে। সে বলল, তবুও স্যার আজকের রাতটা বন্ধ থাক। হঠাৎ জানলার কাছ থেকে হাসদা চিৎকার করে উঠল, কি সাংঘাতিক! আমি বললাম, কি হলো, ব্যাপার কি? হাসদা আমার কাছে এসে নিচু গলায় বলল, দেখবেন স্যার, তাড়াতাড়ি আসুন। জানলার ধারে গিয়ে দাঁড়ালাম। দেখলাম একটু দূরে কিসের একটা আগুনের মতো দেখা যাচ্ছে। ভালো করে সবটা দেখাও যাচ্ছে না। হাসদাকে বললাম, চলো বাইরে গিয়ে দেখে আসি। স্থির করলাম ওটা যে আলিয়া তা হাসদাকে ভালো করে বুঝাতে হবে। হাসদা দরজা খুলে ফেলল। আমি ওর পিছু পিছু বাইরেও এলাম। দরজা খুলতেই এক দমকা বাতাস ঘরে ঢুকল। এবার বাইরে আসতেই অনুভব করলাম বেশ জোরে বাতাস বইছে। হাসদার বাড়ির পাশের ঝোপ থেকে কি যেন একটা দৌড়ে বেরিয়ে গেল, বোধহয় শেয়াল। ততক্ষণে বৃষ্টি থেমে গেলেও মেঘ ডাকা কমেনি। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। সেই বিদ্যুতের আলোয়
বহুদূর পর্যন্ত একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছিলাম। হঠাৎ আগুনের দিকে চেয়ে দেখি একটা জায়গা দিয়ে ওটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। হাসদা অতি আস্তে বলল, ওটা কেন জ্বলছে জানেন স্যার? আমি বললাম, হ্যাঁ জানি তো, ওটা তো আলিয়া। মাথার উপর দিয়ে ঠিক সেই সময়ে শাসা করে একটা বিরাট নাম না জানা পাখি উড়ে গেল। দূর থেকে আর একটা পাখির ডাক শুনতে পেলাম। ঝোপটার ওপারে মনে হলো একটা সাপ ব্যাঙ গিলে খাচ্ছে। ক্রমেই ব্যাঙের গোঙানি শব্দ মিলিয়ে গেল। হাসদা আস্তে আস্তে বলল, না স্যার, ওটা আলেয়া নয়, ওখানেই মংলুর ছেলেকে কবর দেওয়া হয়েছে। আর আগুনের আশপাশ চারিদিকে লাল হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম। হঠাৎ যা দেখলাম আজও বুঝতে পারি না কোনো দিন সে রহস্যের কারণ জানা যাবে কি না। লকলক করছে আগুন, তার চারধারে শুরু হয়েছে উন্মাদ নৃত্য। দেখলাম প্রায় 40টি মেয়ে খোপা খুলে নাচ শুরু করেছে। আমি জানতে চাইলাম, জায়গাটা কত দূরে হাসদা? হাসদা বলল, প্রায় 8 মাইল। হাসদা এমনভাবে বলল যেন সে অন্য কিছু গভীরভাবে চিন্তা করছে। দেখলাম কখনো ওরা হাত ধরাধরি করে, আর কখনো বা নিচু হয়ে নাচছে। কখনো ওদের মাথা ভীষণ দুলছে এদিক ওদিক, আর সাথে সাথে তাদের খুলে দেওয়া চুলগুলো একবার এদিকে একবার ওদিকে দোল খাচ্ছে, এলোমেলো ঝড়ে সুপুরি গাছের পাতার মতো। নাচের তালে তালে আগুনের শিখাও যেন নাচতে শুরু করেছে। হাসদাকে জিজ্ঞেস করলাম, হাসদা, ওরা নাচছে কেন? নাচটা তো বড়ই অদ্ভুত। হাসদা ক্ষীণ কণ্ঠে বলল, ওরাই তো ডাইনি। কথাটা শুনেই আমার গা একটু ছমছম করতে লাগলো। আগুন জ্বলেই চলেছে, নাচেরও বিরাম নেই। হাসদা বলল, মহোৎসব লেগে গিয়েছে ডাইনিদের। জোয়ান ছেলেটাকে মেরেছে কিনা। অনেকক্ষণ পরে আগুনটা ধীরে ধীরে কমতে লাগলো। দূরের মেয়েগুলোকেও আস্তে আস্তে আর স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারপরে একটা সময় আগুন সম্পূর্ণ নিভে গেল। তখন সে জায়গাটা হয়ে গেল একবারে ঘোরতর অন্ধকার। হঠাৎ আমার হাতে হাসদার টান অনুভব করলাম। বলল, চলুন স্যার, আর এক মুহূর্ত নয়। একটু হুঁশ ফিরতেই দেখলাম আমরা কখন জানি ওই মেয়েগুলোর অনেক কাছে এসে পড়েছি। সেদিকে খেয়াল নেই। পরদিন ঘুম ভাঙল অনেক বেলায়। তারপর পোশাক কেটে বেরিয়ে পড়লাম। হাসদার সাথে সাথেই আসলাম। হাসদাও আমার সাথেই আসলো। রাতে বৃষ্টি হলেও রাস্তায় কাদা হয়নি। এই অঞ্চলটায় বালিমাটির জন্য বৃষ্টির কিছু পরেই জল থাকে না, মাটি শুষে নেয়। খানিকটা রাস্তা হেঁটে আস্তে আস্তে হাসদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আগুন যখন জ্বলতে থাকে তখন ওরকম নাচ শুরু হয়, তখন তোমরা কাছে গিয়ে দেখলেই তো পারো কারা নাচছে। কথাটা শুনে কেমন যেন বীভৎস প্রতিক্রিয়া দেখালো হাসদা। বলল, তাহলে কি আর রক্ষে আছে স্যার? কারো আর ফিরে আসতে হবে না। ওই ছেলেটা তো ওরকম কৌতূহলই দেখিয়েছিল। আমি বললাম, কিন্তু কৌতূহল হওয়াটা কি অস্বাভাবিক? ওরা কারা নাচছে তা জানা কি দরকার নয় হাসদা? হাসদা বলল, সেটা তো আমরা জানি স্যার। আমি অবাক, বললাম, জানো? সে বললে, হ্যাঁ স্যার, ওরা আমাদের গায়ের বা ভিন গায়ের কোনো কোনো বাড়ির মেয়ে মানুষ, কিন্তু ঠিক কোন বাড়ির মেয়ে তা আমরা আজও ধরতে পারিনি। কিন্তু সে তো অনায়াসেই ধরা যায়।
নাচ যখন শুরু হয় তখন নিজ নিজ বাড়িতে দেখলেই তো পারো কারা বেরিয়ে গিয়েছে। আমার কথায় হাসদা যা উত্তর দিল তাতে আমি আরও অবাক হয়ে গেলাম। সে বললে, ধরা যায় না স্যার, বাড়ির ভেতরে দেখবেন সব মেয়েই আছে, যে বা যারা করছিল তাই করছে। ডাইনি মেয়ে বাড়ি থেকে বেরোবার সময় সবার অগোচরে নিজের দেহ থেকে হুবহু একই রকম দেহ সৃষ্টি করে রেখে যায়। ওই দুটো দেহের একটা থাকে বাড়িতে, আর একটা ডাইনির শয়তানি ভরা দেহটা বেরিয়ে পড়ে লোকের অনিষ্ট করতে। হাসদার কথা বিশ্বাস করতে ইচ্ছে হলো না, কিন্তু অবিশ্বাসী বা করি কেমন করে? কাল সেই ঘোর অন্ধকার রাতে বিরাট আগুনের চারপাশে যাদেরকে নাচতে দেখেছিলাম তাদের তো মেয়ে মানুষ বলেই মনে হয়েছিল। তবে কে ওরা? আজও তার সমাধান করতে পারিনি, কারণ এই বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক যুগেও যে ভৌতিক দৃশ্য সে রাতে দেখেছিলাম তা আজও ভুলিনি।